নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার। 12 ফেব্রুয়ারি ভোট ও গণভোট ঘিরে নিরাপত্তায় কোনো ছাড় নয়। সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে ইসি সচিবের বৈঠক, নির্বাচন ঘিরে ভুল অপতথ্য মোকাবেলার প্রস্তুতি জানতে চায় সুইডেন। 391 ওয়ারেন্টে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো ইবেলি এমডি রাসেল কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাঙরের হামলায় আতঙ্ক, অস্ট্রেলিয়ার ডজনের বেশি সৈকত সম্বন্ধ। নিউ সাউথ ওয়েলস উপকূলে বাড়ছে ঝুঁকি। এবং শেষ বলে ছক্কায় রংপুরকে বিদায় সিলেটের অবিশ্বাস্য জয়। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেভাবেই হোক নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনের সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাপকালে এসব কথা বলেন তিনি। দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন ঘিরে ভুল তথ্য অপতথ্য কিভাবে মোকাবেলা করা হচ্ছে তা জানতে চেয়েছে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে একথা জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে বিকাল 3টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রদূত। এ সময় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সিইসির কাছে জানতে চান তিনি। আমাদের সার্বিক পরিস্থিতিটা জানার জন্য এবং আমাদের ইলেকশনের পদ্ধতি কি, পার্টি রেজিস্ট্রেশনগুলোর পরে অ্যাপিল প্রসেসটা কীভাবে হ্যান্ডেল করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিলেন। এবং সে ব্যাপারে আপনারা যতটুকু জানেন, আমরা যতটুকু জানি, আমরা তাদেরকে বলেছি। আমরা পাশাপাশি আরও বলেছি যে আমরা আর একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো 25শে জানুয়ারিতে। আপনাদের জন্য একটা ব্রিফিং আছে সেখানে। আবার আজকে আমরা এই পোস্টাল ভোটের ব্যাপারে, পোস্টাল ব্যালটের ব্যাপারে যে বিষয়গুলোকে, টেকনিক্যালিটিসটা আমরা ব্রিফ করবো আজকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে। এই জিনিসগুলো তাদেরকে বলেছি। তারা আমাদেরকে মূলত যে দুটো জিনিসের প্রতি বলেছেন যে বাড়তি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই জনের অপতথ্যগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি সেটার ব্যাপারে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ওনারা বলেছিলেন যে তোমাদের সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন আছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তোমাদের পর্যালোচনাটা কি এবং কিভাবে তোমরা কি করছো, এটাই আর কি মূলত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের সম্পর্কে আর কি জানতে চেয়েছিলেন। তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি করাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপি আমাদের দল যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি মানুষের কাছে যেই জবান দিয়েছে, আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য। আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলতে যাই। আমি জানি না এটা নির্বাচন আচরণ বিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করে করবে কিনা, কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। বলবো কি করতে চাই? প্রিয় করাইলবাসী, আমি যা শুনেছি এখানে, এই যে বললাম একটু আগে, এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ, যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 196টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে জাতীয় পার্টি।
আরও 2 জন প্রার্থী পেন্ডিং আছে। সেক্ষেত্রে 198 আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে দলটির। মঙ্গলবার রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যাংকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের, দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই সময় নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় পার্টি একটি দায়িত্বশীল ও গণমুখী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করেছে। ঘোষিত প্রার্থীরা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল। তাকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল 6:45-টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। এর আগে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে তাদের ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত 7 এবং বিশেষ ট্রাইব্যুনাল 13-এ হাজির করা হলে সংশ্লিষ্ট আদালতের বিচারক মিনাজউদ্দিন সাজা কার্যকরের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ধানমন্ডি এলাকা থেকে রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেফতার করে। পরে পুলিশ পাহারায় তাদের আদালতে তোলা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে শুধু ধানমন্ডি থানায় নয়, রাজধানীর বিভিন্ন থানায় একাধিক ওয়ারেন্ট রয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ঢাকার পূর্বাচলের চায়না মৈত্রী এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে। মেলায় শোভা পাচ্ছে নানা স্টল ও প্যাভিলিয়ন, তবে বিশেষ নজর কেড়েছে এসএমই ফাউন্ডেশনের প্যাভিলিয়ন। এখানে 5 নারী উদ্যোক্তার তৈরি পণ্য প্রদর্শিত হচ্ছে। চামড়ার জুতা, ব্যাগ, 3 পিস শাড়ি, বাচ্চাদের পোশাক, পাটের ম্যাট ও ওয়ালম্যাট সহ বিভিন্ন খাবারের আইটেম ও ড্রাই ফ্রুট ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাহেলা জুট ক্রাফটের শামীম আরা দীপা বলেন, 2010 সালে অনলাইনে ব্যবসা শুরু করেছিলেন, এখন কারখানা ও সব গড়ে তুলেছেন। তার পণ্য আন্তর্জাতিক মেলাতেও প্রদর্শিত হয়েছে। এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক নাজমা খাতুন জানান, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ভর্তুকি দিয়ে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় 327টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দর্শনার্থীদের যাতায়াতের জন্য কুড়িল, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বিআরটিসি 200টির বেশি শাটল বাস চলাচল করছে। রাজশাহীর পবা উপজেলায় কুলি শ্রমিকরা আলু লোড আনলোডের সময় 50 কেজির বেশি ওজন বহন না করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার দুপুরে নহাটা পৌরসভার বায়াবাজার এলাকায় পবা উপজেলার লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন এসব কর্মসূচি পালন করে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া পরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক মর্তুজা জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারী শ্রমিক সর্বোচ্চ 30 কেজি ও পুরুষ শ্রমিক সর্বোচ্চ 50 কেজি ভার বহন করতে পারবেন। তবে বর্তমানে রাজশাহীর বিভিন্ন কোল্ড স্টোরেজে 70 থেকে 80 কেজি পর্যন্ত আলু বহন করানো হচ্ছে। এতে শ্রমিকদের কোমর, হাঁটু ও মেরুদণ্ডজনিত সমস্যা বেড়েছে। সংগঠনের নেতারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন, 2026 মৌসুমের আগে হাইকোর্টের রুল জারি অনুযায়ী কোল্ড স্টোরেজে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। সরকার যেটা আমরা 2017 সালে বাস্তবায়ন করেছে 50 কেজি, আমরা 50 কেজি চাই এবং আইনের ঊর্ধ্বে যেটা আমাদের হয়েছে সেটাই। আমাদের শ্রমিকরা চাচ্ছে 50 কেজি, আমরা চাচ্ছি 50 কেজি, আর ঊর্ধ্বে কোনো কিছুই চাই না। আইনগত রায় দিয়েছে 50 কেজি, কিন্তু আসলে 50 কেজি বাস্তবায়ন আমরা কোনোভাবে করতে পারছি না। আমরা প্রধান উপদেষ্টার কাছে, সরকারের কাছে আমরা আকুল আবেদন করছি যেন আমার 50 কেজি বাস্তবায়ন 2026 সালে অবশ্যই হয়। আমরা 50 কেজি বস্তার ঊর্ধ্বে আমাদেরকে জব দিয়ে দিয়েছে আমাদের শ্রমিকেরা, এই 10,000 শ্রমিক জব দিয়ে দিয়েছে আমাদেরকে যে আমরা 50 কেজি ঊর্ধ্বে বস্তা বহন করতে পারবো না। মালিকদের কাছে এবং ব্যবসায়িকদের কাছে আমার আকুল আবেদন, শ্রমিকদের দিকে আপনারা দেখুন। আমরা যখন লেবারি করেছি অনেক সময় একই সিঁড়িতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মাল টেনেছি, অথচ এখন করা শ্রমিক 1 ঘন্টা মাল টানতে পারছে না। কারণ বর্তমান জামানার বর্তমান প্রেক্ষাপটের
খাওয়া দাওয়া ইত্যাদি সবার পুরে মানুষ দুর্বল। সেই ক্ষেত্রে আমরা মানুষ যেন সবাই মিলে 50 কেজি বস্তা হলে সব শ্রেণীর মানুষ বস্তা বহন করতে পারবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের উপকূলে একের পর এক হাঙরের হামলার পর ডজনের বেশি সৈকত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে 4টি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ হামলাটি মঙ্গলবার পোর্ট ম্যাককোরিয়ার পয়েন্ট প্লোমার এলাকায় ঘটে। এখানে 39 বছর বয়সী এক সার্ফার হাঙরের কামড়ে আহত হন, তবে তার অবস্থা গুরুতর নয়। ঘটনার পর আশেপাশের সৈকতগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি শার্ক স্মার্ট অ্যাপের তথ্য অনুযায়ী নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন সৈকতের কাছে হাঙরের দেখা বহুবার নথিভুক্ত হয়েছে। সোমবার রাতে ম্যানলি সৈকতে 27 বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন। একই দিনে ডি হোয়াই সৈকতে এক তরুণ সার্ফার হাঙরের হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। নিউ সাউথ ওয়েলস সার্ফ লাইফ সেভিং সংস্থার প্রধান স্টিভেন পিয়ার্স বলেন, এই মুহূর্তে সৈকত নিরাপদ নয়। সাঁতার কাটতে হলে স্থানীয় সুইমিং পুলে যাওয়াই ভালো। বিশেষজ্ঞরা জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত হাঙরের হামলার ঝুঁকি বাড়িয়েছে। এবারে খেলার খবর। সিলেট টাইটান্স শেষ বলেই জিতল অবিশ্বাস্য এক ম্যাচ। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে 9 রানের প্রয়োজন ছিল। ফাহিম আশরাফ প্রথম 5 বলে মাত্র 9 রান দেন, মঈন আলীকে আউট করেন। জয় তখন প্রায় রংপুরেরই। শেষ বলে সব উল্টে দিলেন ক্রিস ওকস। অফসাইডে দারুণ এক ছক্কা হাঁকিয়ে সিলেট 3 উইকেটে জয় নিশ্চিত করে এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছায়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে রংপুরের ইনিংস 9 উইকেটে 111 রানেই থামে। সিলেট 7 উইকেট হারিয়ে শেষ বলে 112 রান তারা শেষ করে। পারভেজ ইমন, আরিফুল ইসলাম, স্যাম বিলিংস ও মেহেদি হাসান মিরাজ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও আল ইসলাম নেন 2টি করে উইকেট। সিলেটের বোলারদের মধ্যে খালেদ আহমেদ সর্বোচ্চ 4 উইকেট নেন। শেষ বলে ছক্কা হাঁকানো ওকস হয়ে উঠলেন ম্যাচ হিরো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার। 12 ফেব্রুয়ারি ভোট ও গণভোট ঘিরে নিরাপত্তায় কোনো ছাড় নয়। সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে ইসি সচিবের বৈঠক। নির্বাচন ঘিরে ভুল অপতথ্য মোকাবেলার প্রস্তুতি জানতে চায় সুইডেন। 391 ওয়ারেন্টে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো ইভেলি এমডি রাসেল কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাঙরের হামলায় আতঙ্ক অস্ট্রেলিয়ায়, ডজনের বেশি সৈকত বন্ধ। নিউ সাউথ ওয়েলস উপকূলে বাড়ছে ঝুঁকি। এবং শেষ বলে ছক্কায় রংপুরকে বিদায়, সিলেটের অবিশ্বাস্য জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।